একটা কথা বলবো যদি রাখো? তোমার মনেও আমার ছবি আঁকো। কি রে দোস্ত, এখানে একা দাঁড়িয়ে কি করছিস? পেছন থেকে রনির কণ্ঠস্বর পেতেই আসিফ পেছন ফিরে তাকালো। আসিফ পেছন ফিরে তাকাতেই রনিকে দেখে মুচকি একটা হাসি দিয়ে রনিকে উদ্দেশ্য করে বলল, আরে দোস্ত, তুই কখন এসেছিস? আমি তো এইমাত্র এসেছি। তুই এখানে লেডিস ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে কি করছিস? তেমন কিছু না, দেখছিলাম আর কি। আমাদের মতো সিঙ্গেল ছেলেরা এর থেকে বেশি আর কি করবে? ওহ, তার মানে আমি ঠিক ধরছি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখছিস, তাই না? একদম ভুল। আমি মেয়ে দেখতে যাব কেন? আমি তো আমার সিনিয়র আপুকে দেখছিলাম। আহ, কি সুন্দরী একটা পরী! ওনাকে দেখে আমার মনের ভিতর তোলপাড় শুরু হয়ে যায় জানিস। উফ, বুকের বাম পাশটা ট্রেনের ইঞ্জিনের মতো ধুকপুক ধুকপুক করতেই থাকে। পাগল হয়ে যাই আমি। আসিফের মুখ থেকে প্রেমের কথাগুলো শুনে রনির মুখে হাত উঠে যায়। আসিফ এত রোম্যান্টিক কবি কবে থেকে হয়ে গেল? রনি শুনেছে প্রেমে পড়লে নাকি সবাই একটু অন্য রকম হয়ে যায়, তাই বলে এতটা চেঞ্জ? রনি আসিফের কাঁধে হাত রেখে আসিফকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, এই আসিফ, তোর শরীর ঠিক আছে তো? মানে কি সব পাগলের মতো কথা বলতে শুরু করছিস তুই? আমি তো তোর কথার কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না। আমার কথাটা বোঝার কি আছে? আমি প্রেমে পড়েছি এক সিনিয়র আপুর। এটা কি কোনো জটিল সমীকরণ নাকি? জুনিয়র মেয়ের প্রেমে পড়লে ঠিক আছে, কিন্তু সিনিয়র মেয়ের প্রেমে এটা কেমনে কি? সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এখান থেকে এখন কেটে পড়। আমার আইটেম এখনই আসবে, তুই বরং গিয়ে আড্ডাখানায় অপেক্ষা কর। কি জানি, তোর কথার কোনো মানেই আমার মাথায় ঢুকছে না। থাক তুই, আমি গেলাম। রনি মাথা চুলকাতে চুলকাতে চলে যায় আসিফের সামনে থেকে। আসিফ আবারও লেডিস ক্যাম্পাসের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো। আসিফের এই চোখ ছোড়া পাগলের মতো নিজের সিনিয়র আপুকে খুঁজে চলেছে। আসিফের মন প্রাণ একবার নিজের প্রিয়তমাকে দেখে চুরিয়ে নিতে চাইছে, কিন্তু কোথাও তো আজ মাধুরীকে দেখা যাচ্ছে না। আসিফ অনেকটা সময় ধরে মাধুরীর অপেক্ষা করার পর যেন আসিফের অপেক্ষার প্রহরের সমাপ্ত হলো। আসিফ দেখতে পেল দূর থেকে মাধুরীকে। মাধুরী আসিফের 1 বছরের সিনিয়র। কলেজে প্রথম দিন আসার পরে মাধুরীর সাথে আসিফের দেখা। বৃষ্টি বাদল দিনে আসিফ একটা ফাইল নিজের মাথায় চাপিয়ে কোনো মতে বৃষ্টি থেকে বাঁচতে ছুটছিল। আচমকা বৃষ্টি চলে আসায় বিপাকে পড়ে আসিফ। রাস্তা দিয়ে দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য ছুটতে গিয়ে ভুল ক্রমে মাধুরীর সাথে ধাক্কা লেগে যায় আসিফের। আসিফের সাথে ধাক্কা লাগতেই মাধুরীর হাতে থাকা ছাতাটা উড়ে যায় বাতাসে। আসিফ দ্রুত গতিতে ছাতাটা টেনে নিয়ে এসে মাধুরীর মাথায় ধরে মাধুরীকে বলে, ফ্ল্যাশব্যাক। ও সরি ম্যাম, বৃষ্টির কারণে খেয়াল করতে পারিনি আমি। আমার জন্য আপনার ক্ষতি হয়ে গেল, সরি ম্যাম। ইটস ওকে, আমিও ভুল করে রাস্তার মাঝেই দাঁড়িয়ে পড়েছিলাম। ধন্যবাদ আপনাকে। আসিফের কথা মতো মাধুরী আসিফের হাত থেকে ছাতাটা নিজের হাতে নিল। মাধুরী অফিসের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল আসিফ পুরো বৃষ্টিতে ভিজে গেছে। আসিফকে বৃষ্টিতে ভিজে যেতে দেখে মাধুরী বলে উঠল, এমা, আপনিও তো ভিজে যাচ্ছেন, আসুন আমরা এক ছাতা শেয়ার করি। মাধুরীর কথাটা শুনে আসিফের বিশ্বাস হচ্ছে না। আসলে কখনো আসিফ কোনো মেয়ের ছাতার নিচে ঠাঁই তো দূর, এমন করে কোনো মেয়ে আসিফের সাথে কথা অবধি বলেনি। এই প্রথম কোনো মেয়ে আসিফের সাথে কথা বলছে। আসিফ অবাক হয়ে গিয়ে বোকার মতো করে হেসে ফেলে মাধুরীকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আমাকে কিছু বলেছেন? এমা, আপনিও তো ভিজে যাচ্ছেন, আসুন আমরা এক ছাতা শেয়ার করি। ও হ্যাঁ, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভেবে পাচ্ছি না। আরে ধন্যবাদ দিতে হবে কেন? মানুষ মানুষকে হেল্প করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা বলুন, আপনি কোথায় যাবেন? এই তো কলেজে যাব। আপনি কোথায় যাবেন? আমিও তো কলেজে যাব। মনে হচ্ছে আপনি আমার কলেজেই পড়েন। কোন ইয়ারে আপনি? জি, আমি ফার্স্ট ইয়ার। আপনি কোন ইয়ার? আমি সেকেন্ড ইয়ার। যাক, ভালোই হলো, তুমি আমার জুনিয়র। বর্তমান।
এমন করেই একটু আধটু করে মাধুরী আর আসিফের কথা হতে থাকলো। একটু একটু করে কথা বলার ছলে আসিফ যে কখন মাধুরীর প্রেমে পড়ে গেছে সেটা আসিফ নিজেও জানে না। মাধুরীকে ছাড়া বা মাধুরীর সাথে একদিন কথা না বললে আসিফ থাকতে পারে না। আসিফ মাধুরীকে নিয়ে যে এত কিছু চিন্তা করে ফেলেছে সেটা মাধুরী নিজেও জানে না। আর আসিফও মাধুরীকে নিজের মনের কথা বলার সাহস করতে পারেনি এখনো। আসিফ চাইছে না মাধুরী তাকে ছেড়ে যাক। আসিফ রেলিং ধরে আপন মনে মাধুরীর কথা ভাবতেই, আলতো করে নিচের কাঁধের উপর কারোর হাতের স্পর্শ পড়তেই আসিফ কেঁপে উঠল। আসিফের ভাবনার আকাশে ছেদ ধরিয়ে মাধুরী আসিফকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই আসিফ, এমন করে পাগলের মতো দিনের বেলা আকাশের নিচে চেয়ে কি তারা খুঁজতেছো নাকি? আরে কোথায়, আমি তো একটা জিনিস ভাবছিলাম। আপনি কখন এসেছেন? আমি তো এখনই আসলাম। দূর থেকে তাকিয়ে দেখলাম চিন্তার গভীর সাগরে ডুবে গেছো। তা কি নিয়ে চিন্তা এত? আমার জীবনে তো এটাই চিন্তা শুধু, কখন আপনাকে নিজের মনের কথাগুলো বলে একসাথে সারাটা জীবন। আসিফের সম্পূর্ণ কথাটা বলতে দিল না মাধুরী। আসিফকে থামিয়ে দিয়ে মাধুরী প্রকুচকে আসিফের মুখের দিকে তাকিয়ে বলল, নিজের মনের কথা মানে কি বলতে চাইছো তুমি? বলো আমায়। আরে সরি, আমি না সত্যি পাগল হয়ে গেছি। না না, কি বলতে শুরু করে দিয়েছি। আমি বলতে চলেছি, চলুন না, গরম পড়েছে, একটু আইসক্রিম খেয়ে নেই। গরম কোথায় পড়েছে? আমার কাছে তো এখনো ঠান্ডা লাগছে। কোথায় ঠান্ডা? ঠান্ডার দিন চলে গেছে, এখন তো কাঠ পোড়ানো রোদ পড়েছে। চলুন তো, বেশি কথা না বলে আইসক্রিম খেয়ে নেই। আসিফ কথাটা শেষ করতেই মাধুরীর হাত ধরে ফেলল। আসিফ মাধুরীর হাত নিচের হাত দিয়ে ধরতেই মাধুরী আসিফের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। মাধুরীর হাত এমন করে আসিফ ধরবে সেটা যেন মাধুরী কল্পনাও করতে পারেনি। মাধুরী আসিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চলছে। আসিফ মাধুরীকে নিয়ে আইসক্রিম শপের সামনে আসতেই মাধুরীর দিকে পেছন ফিরে তাকায়। আসিফ মাধুরীর দিকে পেছন ফিরে তাকাতেই দেখতে পেল মাধুরী আসিফের দিকে হা হয়ে তাকিয়ে আছে। আসিফ বিষয়টা বুঝতে না পেরে মাধুরীর দিকে কৌতূহলী দৃষ্টি রাখতেই মাধুরীর চোখ দিয়ে ইশারা করে নিজের হাতের দিকে। এই দিকে আসিফ মাধুরীর চোখের উপর এক দৃষ্টিতে তাকিয়েছিল। মাধুরীর চোখ নামার সাথে সাথে আসিফের চোখও নেমে যায়। আসিফ নিজের হাতের দিকে তাকিয়ে হকচকিয়ে গিয়ে মাধুরীর হাতটা ছেড়ে দিল। মাধুরীর হাত ছেড়ে দিয়ে আসিফ মাধুরীকে উদ্দেশ্য করে খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, সরি আপু, আসলে হয়েছে কি, আমি ভুল করে আপনার হাত ধরে ফেলেছি, কিছু মনে করবেন না যেন। না ঠিক আছে। আর শোনো আসিফ, এমন করে আমার হাত আর কখনো তুমি ধরবে না, কেমন? আমার সমস্যা হবে। কি সমস্যা হবে? না মানে আমি তো এমনিতেই ধরেছিলাম, কোনো বাজে ইন্টেনশন ছিল না আমার। সেটা যাই থাকুক না কেন, আমি চাই না আমার হাত তুমি ধরো। আশা করি এই ব্যাপারটা মাথায় রাখবে। মাধুরীর ছাড়ি খেয়ে আসিফের হাস্য উজ্জ্বল মুখটা বাংলা পাঁচের মতো হয়ে গেল। আসিফ কোথায় ভেবেছে খুশি খুশি মজা করে মাধুরীর সাথে বসে একসাথে আইসক্রিম খাবে, গল্প করবে, আর যদি সুযোগ হয় তবে নিজের মনের কথাটা বলবে। কিন্তু আফসোস সেসব তো কিছুই হলোই না, বরং মাধুরী রেগে গিয়ে আসিফকে সাবধান করে দিল। আসিফ মুখটা গোমরা করে ফেলতেই মাধুরী আসিফকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? হঠাৎ করে তোমার মুখটা এমন করে ফ্যাকাশে হয়ে গেল কেন? আমার কিছু হয়নি, তাছাড়া আমি নিজে একটু বেশি করে ফেলেছি, আপনার হাতটা ধরাটা আমার উচিত হয়নি। আসিফ, এটাকে নিয়ে এত সিরিয়াস হবার মতো কি হলো? আমার যেটা পছন্দ নয় আমি সেটা তোমাকে বললাম। তাছাড়া কেউ যদি আমাদের এমন করে দেখে ফেলে তবে অন্য কিছুও তো ভাবতে পারে, বলো? জি সেটাই তো। ঠিক আছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, চলুন আইসক্রিম খাওয়া যাক। আসিফ মাধুরীকে নিয়ে তো আইসক্রিম ঠিক খেলো, তবে মন থেকে নয়। মাধুরীর জন্যে মনটা ভীষণ খারাপ হয়ে গেল আসিফের। আসিফ কোনো মতে আইসক্রিম খেয়ে চলে যায় নিজের বাড়িতে। মাধুরী ঠায় বসে আছে। আসলে মাধুরীর এখনও আইসক্রিম খাওয়া শেষ হয়নি, এই কারণেই বসে আছে মাধুরী। আসিফ বিল দিয়ে চলে যাবার পর মাধুরী কিছু সময় একসাথে বসে থাকলো।
মাধুরী কিছু সময় এক বসে থাকার পর আচমকা মাধুরীর চোখ পড়ল রাস্তার পাশ দিয়ে যাওয়া অনামিকার দিকে। অনামিকা হলো মাধুরীর বেস্ট ফ্রেন্ড। অনামিকাকে দেখে মাধুরী অনামিকাকে ডাকলো। অনামিকা মাধুরীকে দেখতে পেয়ে মুচকি হাসি দিয়ে মাধুরীর দিকে চলে আসলো। অনামিকা মাধুরীর পাশে বসে বলল, কি রে, একা একা বসে আছিস কেন? আমি একা ছিলাম না, আসিফের সাথে এসেছি। হারামজাদাটা আমাকে একা রেখেই চলে গেছে। বলিস কি? আচ্ছা, সত্যি করে বলতো, আসিফ কি তোরে পছন্দ করে? সবসময় ছেলেটা তোর পেছনে থাকে। আমার তো মনে হয় ও তোকে ভীষণ পছন্দ করে। সেটা আমি জানি, কিন্তু একটা কথা আমি বুঝতে পারি না যে ও তোমার জুনিয়র, আমি ওর সিনিয়র। সিনিয়রের সাথে কি করে একটা জুনিয়র ছেলে রিলেশন করতে পারে? ভালোবাসা যদি সত্যি হয়, জুনিয়রও ছেলেও বড় হয়। সেটা কিন্তু ঠিকই কথা বলেছিস, কিন্তু ও তো আমাকে নিজের মনের কথা প্রকাশ করে না, সব সময় নিজের সব কথা চাপা রাখে। আমি কি করে ওকে গ্রহণ করব বল? বলতে পারিস না কারণ ও ভয় পাচ্ছে। যদি তুই ওকে ছেড়ে চলে যাস, তুই এক কাজ কর, কষ্ট দেউড়ে দেখবি মুখ ফসকে সত্যিটা টপ টপ করে বেরিয়ে আসবে। এই একটা কথা একদম হক কথা বলেছিস। আমি ওকে আঘাত করার জন্য আগামীকালকেই একটা ধামাকা করব। মাধুরী আর অনামিকা ফিসফিস করে নিজেদের মাঝে গোপন কথা বলে ফেলল। তারা দুজন মিলে এই অদ্ভুত প্ল্যান করলো আসিফের মুখ থেকে সত্যিটা বের করায়। মাধুরী প্ল্যান করে মুচকি একটা হাসি দিল। অতপর তারা দুজন মিলে চলে যায় নিজেদের বাড়িতে। ওইদিকে আসিফ নিজের রুমে এসে সোজা বিছানায় পিঠ এলিয়ে শুয়ে পড়ল। আসিফের মনটা খারাপ হয়েছে মাধুরীর একটা কথায়। মাধুরীর হাত ধরায় মাধুরী কেন এমন করলো? মাধুরী কি পারতো না আরও কিছু সময় নিশ্চুপ থাকতে? আসিফ যে তাকে মনে মনে পছন্দ করে সেটা কি মাধুরী বোঝে না? আসিফ নিজের ফোনটা হাতে তুলে নিয়ে মাধুরীর ছবিটা দেখতে দেখতে আপন মনে বিড়বিড় করে বলল, তুমি কবে আমার মনের অব্যক্ত অনুভূতিকে অনুধাবন করবে? কবে তুমি অনুমতি দিবে তোমার নামটা ধরে ডাকার? কবে আমরা একসাথে পাশাপাশি তোমার হাত ধরে চলবো? কবে তোমার ভেজা চুলে নেশাক্ত সেই মিষ্টি গন্ধ নাকি নিয়ে আমার ঘুম ভাঙবে? বলো প্রিয়, আর কতদিন এই বিরহে পুড়ে ছাই হব আমি? কবে তুমি বুঝবে আমার হৃদয়ের পবিত্র অনুভূতি? আসিফ কথাগুলো বলতে বলতে আচমকা থেমে গিয়ে ফোনটা নিজের বুকের সাথে মিশিয়ে চেপে ধরে চোখ বন্ধ করে মাধুরীর কথা ভাবতে লাগলো। মাধুরীর স্বপ্ন যেন আসিফের মনকে শান্তি দেয় ভীষণ। সকালবেলা আসিফ ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিল। আসিফ রেডি হয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের অবয়বের দিকে একদৃষ্টিতে তাকালো। নিজেকে আয়নার প্রতিচ্ছবির মাঝে দেখে চিন্তা করতে লাগলো যে তাকে দেখতে কেমন লাগছে। অতটাও হ্যান্ডসাম আসিফ না, তারপরও যতটা হ্যান্ডসাম তাকে খুব একটা খারাপ না। আসিফ চুলগুলো ঠিক করে নিয়ে চলে যায় মাধুরীর সাথে দেখা করতে। কলেজের সামনে এসে আসিফ একটু ভাব নিয়ে কলেজের ভিতর এগিয়ে গেল। আসিফ কলেজের ভিতরে আসতেই নিজের চোখের সামনে যেটা দেখলো সেটার জন্য যেন আসিফ মোটেও প্রস্তুত ছিল না। আসিফ অবাক হয়ে গিয়ে ঠায় থমকে গেল। আসিফ দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে মাধুরী, আর মাধুরীর হাত ধরে দাঁড়িয়ে বেশ হাসি ঠাট্টা করছে অন্য একটা ছেলে। এই দৃশ্যটা দেখার পর আসিফের বুকের ভিতর তীব্র ব্যথা করে ওঠে। আসিফের চোখের পাতা ভারী হয়ে উঠেছে আচমকা। আসিফ কোনোভাবেই নিজের চোখের জলকে আটকাতে পারছে না। এক মুহূর্তের মাঝে আসিফের সব স্বপ্নগুলো যেন মাটিতে মিশে গেল। আসিফ নিজের চোখের জল আড়াল করতে দ্রুত ক্যাম্পাস থেকে বেরিয়ে এলো। আসিফ পারবে না এই দৃশ্যটা দেখতে। তাকে এতটা দিন ধরে মনে মনে নীরবে পছন্দ করে গেছে সে। আজ সেই মানুষটি কিনা তাকে এমন করে ঠকালো। এই কথাটা ভাবতেই আসিফের বুকের ভিতর কেমন যেন করে ওঠে। আসিফের চোখের সামনে নোনা জল চলে আসায় সামনে কি আছে সেটা দেখাটা যেন অস্পষ্ট হয়ে পড়ল। আসিফ অনেক কষ্ট করে নিজের বাড়ির দিকে আসতে নিল। আসিফ নিজের বাড়ির দিকে পথ চলছে। ওইদিকে মাধুরী আসিফকে সারপ্রাইজ দিয়ে হাসতে লাগলো। মিনিট এক পর অনামিকা এসে মাধুরীকে উদ্দেশ্য করে বলল, কি রে মাধুরী, ও এসেছিল কি?
এসেছে। আমাকে আর এই ছেলেকে একসাথে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে, এখন এখান থেকে হন করে চলে গেছে। এট, ও চলে গেছে? তুই কি ওকে ওকে দেখেছিস? তুই কি মাথার কোনো একটা নেই? আমি কি করব? ও নিজেই কিছু না বলে চলে গেছে। আমাকে এসে কিছু বললে তো আমি ওকে আটকাবো। আচ্ছা, তাই নাকি? এখন যদি আসিফ কোনো উল্টাপাল্টা কাজ করে বসে, তখন কি তোর এটা মনে থাকবে? অনামিকার কথাটা শুনে মাধুরীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। সত্যিই তো প্রেমের ছ্যাঁকা খাওয়ার পর যদি আসিফ কোনো উল্টোপাল্টা কাজ করে ফেলে তখন কি হবে? আসিফকে আঘাত করে তার মুখ থেকে সত্যিটা বের করতে গিয়ে যদি অন্য কিছু হয়ে যায়, তখন আসিফকে ছাড়া মাধুরী কেমন করে থাকবে? মাধুরী আপন মনে আসিফের কথা চিন্তা করে দ্রুত ছুটতে লাগলো আসিফের পেছন পেছন। অনামিকা মাধুরীকে ডাকছে তার কথা শোনার জন্যে, কিন্তু মাধুরী তো কোনো কথাই শুনছে না। মাধুরী দৌড়ে ছুটে চলেছে আসিফকে আটকাতে। মাধুরী বেশ কিছু সময় ধরে রাস্তা দিয়ে এক ধ্যানে দৌড় লাগাতেই আসিফের দেখা পেল সে। মাধুরী আসিফের দেখা পেতেই আসিফ বলে এক চিৎকার দিল। মাধুরী আসিফ বলে চিৎকার দিতেই আসিফ থমকে গিয়ে পেছন ফিরে তাকালো। আসিফ পেছন ফিরে তাকাতেই দেখলো মাধুরী তার পেছনে দৌড়ে আসছে। আসিফ মাধুরীকে থামতে বলে নিজেই মাধুরীর কাছে চলে আসলো। মাধুরীর কাছে এসে আসিফ মাধুরীকে উদ্দেশ্য করে বলল, আপনি আমার পেছন পেছন আসছেন কেন? কি হয়েছে? তুই এত খারাপ কেন বলতে পারিস আমাকে? আমাকে এমন করে একা রেখে চলে আসতে তোর কষ্ট হয়নি? না, আসলে আপনি তো কারোর সাথে কথা বলছিলেন, তাই আপনাকে বিরক্ত করিনি। আমি নীরবে চলে আসছিলাম। কাউকে বিরক্ত না করে নীরবে চলে এসেছি মানে? তোর মাথায় কি কখনো আক্কেল আসবে না? আমি তো তোকে জ্বালাতন করার জন্য এমনটা করেছি। তুই কি কিছু বুঝতে পারিস না? আমি কি বুঝবো? আপনি আমার সিনিয়র। আপনার সাথে আমার কোনো কিছু বলতে গেলে হাজারবার ভেবেচিন্তে বলতে হবে। হ্যাঁ, বলতে তো হবেই। আমি কি সস্তা নাকি? আমি অনেক দামি, আর আমার ভালোবাসাটাও অনেক বেশি দামি। বুঝেছি। কি বুঝেছিস হাদারাম? প্রপোজ কে করবে, আমি নাকি তুই? আমি করব। তাহলে কর না। বাচ্চা ছেলের মতো করে কান্না করছিস কেন? কি করব? আপনাকে অমন করে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। পাগল একটা! তোকে ছাড়া কি আমি বেঁচে থাকবো? আমিও তোকে ভালোবাসি। তোকে ছাড়া আমারও বাঁচা হবে না। মাধুরীর কথাটা শেষ হতেই আসিফ মাধুরীকে শক্ত করে জড়িয়ে ধরল। আসিফ মাধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে মাধুরীর ঘাড়ে গলায় নিচের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। ভালোবাসা সত্যিই অদ্ভুত হয়। একটু একটু করে ভালোবাসা বাসা বাঁধে হৃদয়ের মাঝে। সিনিয়র জুনিয়র ভালোবাসার কাছে এসব কোনো বিষয় না। ভালোবাসা কখনো এসবকে দেখে না। ভালোবাসা শুধু দেখে ভালোবাসা। মাধুরী আর আসিফের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। দোয়া করবেন তাদের জন্য। আজ ভার্সিটির প্রথম দিন। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই একজনের সাথে ধাক্কা খেলাম। উঠে দেখি একটা মেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। আমি তার হাত ধরে উপরে তুলতেই ঠাস ঠাস করে দুটো চর মেরে পড়লো। চোখে দেখতে পারিস না বেয়াদব? আমি ইচ্ছে করে করিনি আপু, সরি, আমার ভুল হয়েছে। ইচ্ছে করে ধাক্কা মেরে সাধু সাধের নাটক করা হচ্ছে? কে তুই? কি ভাবিস আমি কিছু বুঝি না? তোকে যেন আমার সামনে আর কোনোদিন না দেখি। কোনো কথা না বলেই চুলগুলো থেকে তাড়াতাড়ি চলে আসে। আজ প্রথম দিন হয়, সব ক্লাস করলাম, আরও অনেকগুলো বন্ধুও পাতালাম। আমার পরিচয়টা তো দেওয়া হয়নি। আমি আকাশ, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা মস্ত বড় এক ব্যবসায়ী, মা গৃহিণী। আর বাকিটুকু গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। যাই হোক, গল্পে ফেরা যাক। ভার্সিটি গেট দিয়ে বের হওয়ার সময় সকালে ওই মেয়েটা কয়েকজন মেয়ের সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি পাশ কাটিয়ে চলে যাব ঠিক সেই সময়। এই ছেলে শোন, এদিকে আয়। জি আপু, আমাকে বলছেন? তুই ছাড়া এখানে আর কে আছে? জি আপু, ডাকছেন কেন? একটু তাড়াতাড়ি বলুন, আমার বাড়িতে অনেক কাজ আছে। আমি তোর কোন জন্মের আপু লাগি? আপনি তো আমার সিনিয়র, তাহলে আপনাকে আমি আপু বলবো না তো কি বলবো?
ঠিক আছে যা, আর কোনো মেয়ের সঙ্গে যেন তোকে কোনোদিন না দেখি। ঠিক আছে বলেই বাড়িতে চলে আসি। যাই হোক, ছেলেটাকে দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক কিউট, দেখলেই ক্রাশ খেতে ইচ্ছে হয়। কিন্তু আমি ওকে কিভাবে বলি? ও তো আমার ছোট, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, পরিচয়টাই তো দেওয়া হয়নি। ঘুমোতে ঘুমোতে আমার পরিচয়টা দেওয়া যাক। আমি রিয়ামণি, এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী। বাবা একজন ডাক্তার আর মা গৃহিণী। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাওয়ার পর কলেজের দিকে চলে আসি। কলেজে ঢুকতে দেখি সেদিনই সেই মেয়েটি নীল রঙের একটি শাড়ি পরে খুব সুন্দরভাবে সেজে আছে। দেখতে পুরোই নায়িকাদের মতো লাগছে। তার রূপের কথা আমি মুখে প্রকাশ করতে পারবো না। আমি দেখি তো আমার এই অবস্থা। সিনিয়র না হলে আমি এখনই গিয়ে প্রপোজ করে দিতাম, নিজের করে নিতাম। আমি তার পাশ দিয়ে হেঁটে যেতেই সিনিয়রদের সম্মান করতে জানিস না নাকি? আচ্ছা যাই হোক, তোর নামটা কি? আমার নাম আকাশ। আমার নাম জানতে চাইবে না? আমি একটু ভাব নিয়ে বললাম, আমি আপনার নাম দিয়ে কী করবো? আমার নাম তোকে জানতে হবে। আমার নাম রিয়া। আচ্ছা বল, আমাকে দেখতে আজ কেমন লাগছে? শেওড়া গাছের পেতনির মতো লাগছে বলেই এক দৌড়ে ক্লাসে চলে আসলাম। তোকে তো আজ আমি ছাড়বো না। ক্লাস শেষ করে গেট দিয়ে বের হয়ে যাব সেই সময় ওই তারা বলতেছি, তুই আমাকে সকালে কি বলেছিলি? কই কিছু না তো। কি বলেছিলে আমি শুনিনি। তুই কি ভাবিস আমাকে আমি কানে শুনতে পাই না? আপনি যে কানে শুনতে পান না আমি আগে জানতাম না তো। তুই কি বললি? কথাটা শেষ করার আগেই আমি দৌড়ে চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে এসে মাকে বলি, মা খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ পড়ালেখার পর শুয়ে পড়লাম। শুয়ে আছি রাত 10টা বাজে, কিন্তু এখনও ঘুম ধরছে না। শুধু ভেবেই যাচ্ছি সেই মেয়েটার কথা। ও সরি, তার তো একটা নাম আছে, নাম হচ্ছে রিয়া। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই নিজেও বুঝতে পারি না। তারা বলছি, আমি ভাবলাম ওর সাথে একটু ভালো ব্যবহার করব, কিন্তু ওর কথাবার্তা শুনে আমার তো মাথাটা গরম হয়ে যায়। কিভাবে ওকে পটাবো, এসব কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে কলেজের দিকে চলে আসি। আকাশ আর আমার মধ্যে খুব ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। আজ আমি ওকে ভালোবাসি কথাটা বলেই ফেলবো। কলেজে এসে দেখি রিয়া খুব সুন্দর করে সেজে এসেছে আজও, তাই তার দিক থেকে আর চোখ ফেরাতেই পাচ্ছি না। হঠাৎ সে আমার সামনে এসে বলল, চল আজ ঘুরতে যাব, কোনো ক্লাস করব না। যা, একটা রিক্সা ডেকে নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে বলে একটা রিক্সা নিয়ে আসি। রিক্সায় ওঠার পর বললাম, আমরা কোথায় যাচ্ছি? জাহান্নামের চৌরাস্তায়। ওখানে গিয়ে কি করব? তুই একটু চুপ থাকতে পারিস না? আর ওইভাবে ওইদিকে চেপে বসেছিস কেন? পড়ে যাবি তো। এদিকে চেপে বস। আমি একটু চেপেই বসলাম, বসে বললাম, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আমার যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি, তুই যাবি কি না? আমি যাব। বসে থাক। নদীর পাড়ে রিক্সা থামাতেই আমি বললাম, এখানে কেন? আমার মনটা খুব খারাপ থাকলে আমি এখানে আসি, আর আমার মনটা ভালো হয়ে যায়। তোমার মনটা আজকে খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। তোকে বলতে হবে কেন? আর তুই বুঝিস না? তার মানে তুমি আমাকে বন্ধু বলে ভাবো না? আমি তোমাকে বন্ধু হিসেবে মানি, কিন্তু তুমি তাও বুঝবে না, কারণ তুমি বুঝতেই চাইবে না। কি এমন কথা আছে যা আমি বুঝবো না? আমাকে বলা যায় না? ঠিক আছে আমি চলে যাচ্ছি। তুই একটা পা এগিয়ে দেখা, তোর পা কেটে নদীর জলে ভাসিয়ে দেব। তাহলে তুমি আমার উপর রাগ করে আছো, তাই তোমার মন ভালো না? এই তো বুঝতে পেরেছিস। তুমি আমার উপর কেন রাগ করে আছো? আমি কি অপরাধ করেছি? সকালের ওই মেয়েটাকে, কোন মেয়েটা? আমার সাথে ফাজলামো করা হচ্ছে। ওই মেয়েটা, যে মেয়েটা তোর হাত ধরে বসেছিল। তুমি ভুল দেখেছো। ও আমার হাত ধরে নয়, আমার পাশে বসেছিল। ও আমার নতুন বান্ধবী, সাথী। আমি না বলেছি আমাদের বন্ধুত্ব হওয়ার সময় তুই কোনো মেয়ে বন্ধু রাখতে পারবি না? তাহলে কেন ওই মেয়েটার সাথে বন্ধুত্ব করলি? তাতে আপনার কি সমস্যা?
আমি কার সাথে বন্ধুত্ব করবো না করব আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে? ঠাস ঠাস করে দুইটা চর মেরে বললাম, তুই কেন বুঝতে পারিস না? তুমি আমাকে মারলে, আর আমি কি বুঝবো? আমি বুঝেছি তুমি আমাকে বন্ধু মনে করো না। আসলে আমি তোমাকে খুব বেশি ডিস্টার্ব করি না, কথাগুলো বলে চলে আসলাম। বাসায় বসে ভাবছি আমি যাকে ভালোবাসি সে কথাটা যদি আমাকে বলি তাহলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, আর আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। চটা মারা আমার উচিত হয়নি। আসলে কি করব, আমি যে ওর পাশে ওর ছায়াকেও দেখতে পারি না। আর এসব দেখে তো আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। আর আমার মাথা গরম হয়ে গেলে কি হয় আমি নিজেও কিছুক্ষণ বুঝতে পারি না। আমি আর দেরি করব না, কালকে গিয়ে ওকে প্রপোজ করব। আর আমাদের ভালোবাসার কথাটা ওকে বলে দেব। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করার পর কলেজে চলে আসি। এসে দেখি রিয়া একটা নীল শাড়ি পরে এসছে, হাতে একটা গোলাপ ফুল। দেখতে খুব সুন্দর লাগছে, দেখলেই মনে হচ্ছে প্রেম করতে। আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর কতবার পড়বো। রিয়ার সামনে দিয়ে যেতেই ও আমাকে বলল, ওই, আমাকে তোর কেমন লাগে? আমাকে কি তুই পছন্দ করিস? ভালোবাসি না মানে ভালো লাগে। তুই কি বললি? আমাকে তুই ভালোবাসিস? না মানে না মানে, মানে কি তুই এক্ষুনি কি বললি? না না কিছু না। আমাকে তোর কেমন লাগে? ভালো। ভালোবাসিস আমায়? না, মনে হয় আমি তোমাকে ভালোবাসি। সত্যিই তুই আমাকে ভালোবাসিস? আমি তোকে সত্যিই ভালোবাসি। তাহলে ফুল নিয়ে এসে তুমি আমাকে প্রপোজ করো। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, ভালোবাসা কেমন হয় আমি জানি না। আমি শুধু জানি তুমি আমার, তুমি আমার জন্য সৃষ্টি হয়েছ, আর তুমি শুধুই আমার। কথা দাও তুমি আমাকে ছেড়ে যাবে না, কখনো যাবে না আমাকে ভুলে। আমিও তোমাকে খুব ভালোবাসি, তোমাকে কখনো ছেড়ে যাব না। এই হাত কখনো তোমাকে ছেড়ে যাবে না। আমি কখনো যাব না অন্যের ঘরে। কখনো যদি যেতে হয় অন্যের ঘরে, যদি যেতে হয় যাবো তা শুধু লাশ হয়ে। তুমি শুধু ধরো আমার হাতটা, হয়ে যাব শুধু তোমারই। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কথাটা শেষ করার আগেই আমি ওকে দুহাতে জড়িয়ে ধরে কিস করে বলে, তুমি শুধু আমার, আর কারো না। এভাবে প্রতিদিন কলেজের পর নদীর পাড়ে ঘুরতে যেতাম, আর অল্প কিছু ভালোবাসার মিষ্টি খেয়ে আসতাম। এভাবে প্রায় 2 বছর কেটে যায় আমাদের এই সুখের জীবন। দেখতে দেখতে আমার পরীক্ষাটাও শেষ হয়ে যায়। আমি চাকরি খুঁজতেছি। অনার্স 3য় বছরে পড়ছি। হঠাৎ করে পেছন থেকে কে যেন একটা ডাকছে। পেছনে তাকিয়ে দেখি রোহিণী আপু ডাকছে। কিরে, তোকে কখন থেকে ডাকছি। যাই হোক, এই নে মিষ্টি খা। হঠাৎ করে মিষ্টি খাবো কেন? আমি পুলিশের চাকরি পেয়েছি। ও, তাহলে একটা কেন, আমি আরো বেশি মিষ্টি খাবো। রোহিণী আপুর সাথে আরো কিছুক্ষণ গল্প করি। গল্প শেষ হওয়ার পর পেছনে করে তাকিয়ে দেখি রিয়া আমাদের দিকে তাকিয়ে আছে। রোহিণী, তুই এখানে কি করিস? তুমি আমাকে ভুল বুঝছো। আমি সব বুঝে গেছি, তুই আমাকে ঠকিয়েছিস। রিয়া, আমার কথাটা শোনো, আমার কথাটা তো শোনো। রিয়া, রিয়া। আমি বাড়িতে চলে আসি আর দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম। আমি আজ কত খুশি ছিলাম, কারণ আমি পুলিশের চাকরি পেয়েছি। আমি সবার আগে তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি। কলেজের সেরা ভালোবাসার জুটির কথা বললে আমাদের কথা বলতো সবাই, আর তুমি আমাকে এইটুকু বিশ্বাস করো না? হ্যাঁ, আমি কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে এলাম। যে আমাকে নিজের হাতে ভালোবাসা শেখালো, আজ সে আমাকে ভুল বুঝে চলে গেল। আমাকে ফেসবুক, মেসেঞ্জার, মোবাইল সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আমি আমার মায়ের নাম্বার দিয়ে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমার মায়ের নম্বরও ব্লক করে দেয়। আমি আমার মায়ের নাম্বার দিয়ে SMS দিয়ে বলি খালের পাড়ে আসতে। আমি পরের দিন খালের পাড়ে অপেক্ষা করে আছি। কিছুক্ষণ পর আকাশ এলো। এতদিনের ভালোবাসা তুমি আমাকে এই চিনলে? আসলে রোহিণী আমার খালাতো বোন, আরও চাকরি পেয়েছে। ও আমাকে মিষ্টি খাওয়াতে এসেছিল, আর তুমি আমাকে ভুল বুঝলে। এই তুমি আমাকে চিনেছো। আমি কাল বিকেলে এই দেশ ছেড়ে চলে যাচ্ছি, ভালো থেকো। এই বলে একটা চিঠি ওর হাতে দিয়ে আমি চলে আসলাম। কথাগুলো বলে ও আমার হাতে একটা চিঠি দিয়ে দৌড়ে চলে গেল। আমার কোনো কথাই শুনলো না। আমার কথা শুনেও কি করব?
আমার কথা শুনেও কি করবে? ও তো আমাকে ভালোই বাসে না। এসব কথা বলতে বলতে আর ওকে গালি দিতে দিতে বাসায় চলে আসলাম। খুব কষ্টে চোখের কোণায় পানি জমে গিয়েছে, যা আটকে রাখলাম। আজ বিকাল 4টায় আমার ফ্লাইট। আমি চলে যাচ্ছি এই দেশ ছেড়ে। দেখতে দেখতে বিকেলে চলে আসলো, কিন্তু রিয়া আমার কোনো খোঁজ নিল না। আমি খুব কষ্ট হলেও এই দেশ ছেড়ে চলে গেলাম 3 বছরের জন্য। মনের ভিতরে খুব খারাপ লাগছে। মনে হচ্ছে বুকটা খালি হয়ে যাচ্ছে আর পুরনো কথাগুলো মনে পড়ছে সেই দিনগুলির কথা যখন আমরা দুজন একে অপরকে বুঝতাম, একে অপরের কষ্ট ভাগাভাগি করে নিতাম। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ তার দেওয়া চিঠিটার কথা মনে পড়ল। চিঠি খুলতেই আমার চোখ দুটো কপালে উঠে গেল। চিঠিতে লেখা, আমি তোমাকে কতটা ভালোবাসি হয়তো তোমার কাছে থাকার সময় তুমি সেটা বুঝতে পারোনি। আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম, হয়তো তুমি আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন আসবে যেদিন তুমি আমাকে সারা শহর খুঁজলেও আমাকে আর পাবে না। ভালো থেকো, আমি আজীবন তোমাকে ভালোবেসে যাব। আমার জীবনে তুমি ছাড়া কেউ ছিল না, কেউ থাকবেও না, শুধু তুমি ছাড়া। এটি তোমার জীবনে থাকা এক অভাগা। বিদেশে আসার পর কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে এখনই দেশে ছুটে যাই, ফিরে যাই। কিছুই ভালো লাগছে না। কিছুটা পড়ার পরও আমার বিশ্বাস হচ্ছিল না ওর কথা। পরের দিন কিছু কেনার জন্য মার্কেটে যাই। মার্কেটে গিয়ে দেখি রোহিণী মার্কেট করছে। রোহিণী স্কুল লাইফের বন্ধু। ও আমার সাথে পুলিশের চাকরি পেয়েছে, আমরা একসাথে কাজ করি। আমি ওকে গিয়ে বললাম, আকাশের সাথে তোর কিসের সম্পর্ক? আকাশ আমার খালাতো ভাই, তুই ওকে চিনলি কি করে? তুই সত্যি কথা বলছিস? মিথ্যে কথা বলছিস না তো? এই দেখ, বাবার বাবা মার সাথে আমাদের ফ্যামিলি ফটো। আমি ফটোটা দেখে চমকে উঠলাম। চমকে ওঠার সাথে রোহিণী আমাকে বলে, তুই একে চিনিস? তুই এরকম করছিস কেন? আমি আকাশকে ভালোবাসি, আর সেদিন তোদের দুজনকে এভাবে দেখে আমি আকাশকে ভুল বুঝেছিলাম। এখন আমার আকাশকে তুই যে করেই হোক ফিরিয়ে দে। তুই যাকে ভালোবাসিস তাকে তুই বিশ্বাস করতে পারবি না। তুই কিভাবে ভাবলি আমি আবিরকে ছেড়ে আকাশকে ভালোবাসবো? রাবিরকে আমি সামনের মাসে বিয়ে করছি, তুই জানিস না? আমার ভুল হয়েছে। এখন আমি কি করলে আকাশকে আবার ফিরে পাবো? দোস্ত, তুই যে করেই হোক আমাকে আর আকাশকে এক করে দে। আমি কেন? তুই ঠিক করবি। ঠিক আছে, আমি তোকে সাহায্য করব। তাহলে তুই আকাশের মায়ের কাছে আমার আর আকাশের বিয়ের প্রস্তাব নিয়ে যা। আজ এইসব পাকা কথা শেষ করব। ও বিদেশ থেকে এলে সাথে সাথে ওকে বিয়ে করে নেব। হঠাৎ মা ফোন দিয়ে বলল, দেশে ফিরে আসার পর তোর বিয়ে ঠিক হয়েছে। তুই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে দেশে ফিরে আসিস বাবা। মা আমি বিয়ে করবো না, তোমার ইচ্ছা হলে তুমি বিয়ে করে নাও। এই কথা বলে ঠাস করে ফোনটা কেটে দিই। আস্তে আস্তে দেখতে দেখতে 3টি বছর কেটে গেল। আজ দেশে ফিরছি। মনটা ভালো থাকলেও একটা কথা মনে হওয়াতেই আবার খারাপ হয়ে গেল। যেই মনে হলো বাড়িতে যাওয়ার পর আমার বিয়ে, সেই মনটা ভেঙে চুরমার হয়ে গেল। মন খারাপ করে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরে রিয়ার খবর নিলাম। রিয়ার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে ওর বিয়ে। আমি ভাবলাম ও বিয়ে করতে পারে, আমি কেন বিয়ে করতে পারবো না? মাকে গিয়ে বলি, দেরি নয়, আজ বিয়ে করব। কিন্তু তুই না বিয়ে করতে রাজি ছিলি না? কিন্তু এখন তো রাজি। আজই আর এক্ষুনি আমি বিয়ে করব। যে করে হোক আজকে আমি বিয়ে করবই করব। আমার পছন্দ করা প্রার্থীকে আর আমি আর কি আমি বিয়ে করব? হ্যাঁ, কিছুক্ষণ পর আমার বিয়ে হয়ে গেল। আমি ভাবলাম কয়েকদিন পর মেয়েটাকে ডিভোর্স দিতেই বিদেশ চলে যাব। তাই দেরি না করে বন্ধুর বাড়িতে চলে আসি। বন্ধুর বাড়িতে আসার পর মা অনেকবার ফোন দিয়েছে, কিন্তু আমি ফোন রিসিভ করিনি। কিন্তু কিছুক্ষণ পর একজন পুলিশ নয় নারী পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গাড়িতে ওঠালো। কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম মেয়েটির কেউ নয়, রিয়া। আমি শুধু বলে যাচ্ছি, আপনি আমাকে কোথায় ধরে নিয়ে যাচ্ছেন? আর কেন ধরে নিয়ে যাচ্ছেন? আমি কি অপরাধ করেছি? কিন্তু ও কিছুই বলছে না। কিছুক্ষণ পর আমার বাড়ির সামনে গাড়ি চলে এলো। ও আমাকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে আমার রুমে চলে আসে, আর আমাকে রুমে আটকে রাখে। অন্য রুমে চলে যায়। শুধু ভাবছি ও ওখানে কি করছে, আর ও পুলিশ হলো কখন? কিছুক্ষণ পর রিয়া বউর সাজে আমার রুমে চলে আসে। আমি যেই ওকে সালাম করতে যাব ঠিক সেই সময়
আপনি আপনি এখানে কি করছেন? আমার বউ কোথায়? আর আমি এই বিয়ে মানি না। আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো। আমি তার সাথে সংসার করতে পারবো না। ডাকুন তাকে। এই তো আমি তোমার সামনেই আছি, আমি তোমার বিয়ে করা বউ। কি বলছেন কি? আর কে আপনি? এই রুমে কি করেন? আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমাকে তুমি মাফ করে দিতে পারবে না? আমি আপনাকে মাফ কেন করব? কি করেছেন আপনি? আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। কি বলছেন কি এসব? আর আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? মা, মা, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? আমার বউ কোথায়? এই মেয়েটাই আমার রুমে কি করছে? তোর বউ আমার ঘরে বদ ছিল, যা তো এখান থেকে। রুমে এসে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার পা ধরে কাঁদতে কাঁদতে আমার কাছে মাপ চাইতে থাকে। আমাকে তুমি মাফ করে দাও, নইলে আমি মরেও শান্তি পাবো। কথাটা শুনে গেলে ঠাস ঠাস করে দুটো চর মেরে বলি, তাহলে আমার কি হবে? হ্যাঁ, আজ আমি তোমাকে তোমার দেওয়া 5টা কিসের জবাব। কথাটা শুনে গেলে ঠাস ঠাস দুটো চর মেরে বলি, তাহলে আমার কি হবে? আজ আমি তোমাকে তোমার দেয়া 5515টি কিসের জবাব দেবো। কথাটা শেষ করার আগেই রিয়া আমাকে দু হাতে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে থাকে, আর আমিও ওটাকে সাড়া দিই। কিছুক্ষণ পর হারিয়ে যাই সুখের রাজ্যে। ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমার নাম নুসরাত, অনার্স 3rd ইয়ারে পড়ি। আমি ভীষণ দুষ্টু আর চঞ্চল। এই কলেজে আমার পাওয়ারই আলাদা। সবাই আমাকে জমের মতো ভয় পায়, কারণ কলেজের প্রিন্সিপাল আমার বাবার বেস্ট ফ্রেন্ড। তাই এই কলেজে আমার পাওয়ারই অন্যরকম। প্রতিদিন আমি র্যাগিং করি। আমাদের 5 বান্ধবীর একটা গ্যাং আছে। আমাদের কাজই শুধু র্যাগিং করে মজা নেওয়া। আজকে আমরা 5 বান্ধবী মিলে কলেজের 2nd গেটের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছি। আমাকে আমার বান্ধবীর সাথী বলল, নুসরাত, আজকে 2nd গেটের এখানে এসে দাঁড়ালি কেন? আজকে কি কাউকে কোনো র্যাগিং করবি না? আমি বললাম, করবো তো। এই গেট দিয়ে যে আগে প্রবেশ করবে সেই হবে আজ বলির পাঠা। আমার কথা শুনে সাথী বলল, এই গেট দিয়ে তো তেমন কেউই আসে না, 1st গেটে চল, ওই গেটে সবাই আসে। আমি বললাম, 1st গেটে তো এতদিন র্যাগিং করেছি, আজকে 2nd গেট দিয়ে যে আসবে তাকেই র্যাগিং করব। কয়েক মিনিটের মধ্যে একজন 2nd গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই সাথী বলল, ওই দেখ, তোর বলির পাঠা চলে এসেছে। উফ, ছেলেটা কি হ্যান্ডসাম রে, ক্রাশ খেলাম তো। ইচ্ছে হচ্ছে দৌড়ে গিয়ে কোলে উঠে একটা চুমু দিই। সাথীর কথা শুনে আমি হেসে বললাম, দাঁড়া, তোর মনোবাসনা আমি পূরণ করছি, মুরগিটাকে ডাক। আমার কথা শুনে সাথী ছেলেটার দিকে তাকিয়ে সিটি বাজিয়ে বলল, এই যে হিরো সাহেব, এদিকে আসুন, আপনাকে আমাদের ম্যাডাম নুসরাত ডাকছে। সাথীর কথা শুনে ছেলেটা এসে বলল, কে ডাকছে আমাকে? কে? নুসরাত? ছেলেটার দিকে আমি তাকিয়ে বললাম, এই যে আমি নুসরাত, ডাকলাম তোকে। নাম কি তোর? তুই তোকারি করে কথা বলতে শুনে আমি মেয়েটার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললাম, আমার নাম মেঘরাজ। তো মেঘরাজ হাস, এখন তুই আমার এই ফ্রেন্ডকে একটা কিস কর। কথাটা বলেই আমি সাথীকে ছেলেটার দিকে সামনে এগিয়ে দিলাম। মেয়েটার কথা শুনে বুঝতে বাকি রইল না এরা আমাকে র্যাগিং করছে। কিস কি বাজারের পণ্য? চাইলেই পাওয়া যায়? জাস্ট শ্যাট আপ, তোকে যা বললাম তাই কর, কিস কর ওকে। র্যাগিং করা হচ্ছে প্রিন্সিপালের কাছে, কিন্তু তোমাদের নামে কমপ্লেন দিব। আমার কথা শুনে নুসরাত অট্টহাসি দিয়ে বলল, কমপ্লেন দিয়ে কোনো লাভ নেই চান্দু, কারণ প্রিন্সিপাল আমার আব্বুর ক্লোজ ফ্রেন্ড, আমাকে কিচ্ছু বলবে না। তার উপরে প্রিন্সিপাল আমার হবু শ্বশুর মশাই। প্রিন্সিপালের ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। শ্বশুরের কাছে তার হবু বৌমার নামে কমপ্লেন দিয়ে কোনো লাভ নেই। তুই কিস কর কুইক। আমি আমার সামনে থেকে নুসরাতের ফ্রেন্ডকে সরিয়ে দিয়ে নুসরাতের কাছে এসে নুসরাতের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে একটা লং ডিপ কিস করে আঙুল দিয়ে ঠোঁট মুছতে মুছতে নুসরাতকে চোখ মেরে চলে গেলাম। ছেলেটাকে বললাম কি আর করলো কি, আমি পুরো 1000 ভোল্টের শক খেলাম, চুপচাপ আছি। আমার ফ্রেন্ড সাথে বলল, এটা কি হলো? শালা, আর মুরগিটা আমাকে কিস না করে তোকে করলো।
এত বড় ইনসাল্ট আমি মানতে পারছি না। নুসরাতের প্রতিশোধ যদি তুই না নিস, তোকে আমি বয়কট করব। আমি নিজের ঠোঁট মুছে বললাম, ওই মুরগিটাকে আমি ছাড়বো না। ওর এত বড় সাহস, আমাকে কিস করে, চোখ মারে। খোঁজ নে মুরগিটা কোন ইয়ার, কোন ডিপার্টমেন্ট। আমার কথা শুনে সাথী বলল, এখন ক্লাসে চল, পরে শালার খোঁজ নিব। শুনেছি আজকে নাকি আমাদের ডিপার্টমেন্টে নতুন ইংলিশ স্যার আসবে। এখন ক্লাসে চল, পরে শালাকে দেখে নিব। তারপর আমরা সবাই ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসার কিছুক্ষণ পর প্রিন্সিপাল ক্লাসরুমে আসতেই আমরা সবাই দাঁড়িয়ে সম্মান জানালাম। কিন্তু প্রিন্সিপালের সাথে মেঘরাজকে দেখে অবাকের সহিত তাকিয়ে আছি। প্রিন্সিপাল মেঘরাজকে দেখিয়ে বলল, ডিয়ার স্টুডেন্ট, আজ থেকে ইনি তোমাদের ইংলিশ ক্লাস নেবে। ইনি ইংলিশ প্রফেসর মেঘরাজ চৌধুরী। তবে মেঘরাজ চৌধুরীর আরও একটা পরিচয় আছে। সে আমার একমাত্র ছেলে। পড়াশোনার জন্য এতদিন কানাডা ছিল, গতকাল দেশে ফিরেছে। আমার ছেলে মেঘরাজ চৌধুরী আজ থেকে তোমাদের নতুন ইংলিশ টিচার। কথাটা বলে প্রিন্সিপাল চলে যায়। আর আমি চোখ বড় বড় করে মেঘরাজের দিকে তাকিয়ে আছি। আমার ফ্রেন্ড সাথী আমার কানের কাছে ফিসফিস করে বলল, তুই একটু ওয়েট কর, তোর জন্য আমি কবর খুঁড়তেছি। একুতে মেঘরাজ চৌধুরী হয় স্যার, আর তুই স্যারকে করেছিস র্যাগিং। তার উপরে তোর হবু বর। নিজের হবু বরকে চিনিস না, বরের নাম জানিস না? শালি, তুই কোরবানি হবি আজকে স্যারের হাতে। সিট ডাউন অল। আমার কথা শুনে সবাই বসলো। আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, অ্যাজ টুডে ইজ মাই ফার্স্ট ডে ইন ক্লাস, আই উইল নট টেক দিস ক্লাস, আই উইল গেট ইন্ট্রোডিউস টু ইউ। কথাটা বলেই আমি প্যান্টের পকেটে বাম হাত অর্ধভাবে রেখে নুসরাতের কাছে গিয়ে বললাম, হোয়াটস ইয়োর নেম? আমার নাম নুসরাত জাহান। স্পিক ইন ইংলিশ অ্যাজ ইটস অ্যান ইংলিশ ক্লাস। মাই নেম ইজ নুসরাত জাহান। তোমার সাথে বোঝাপড়া আছে। কথাটা নুসরাতকে ফিসফিসিয়ে বলেই তারপর আমি একে একে সবার পরিচয় নিতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর ক্লাস শেষের ঘন্টা বেজে উঠল। আমি ক্লাস থেকে বের হওয়ার আগে নুসরাতের দিকে তাকিয়ে বললাম, নুসরাত, কাম টু মাই অফিস রুম অ্যাট 5 মিনিটস। কথাটা বলেই আমি ক্লাস থেকে বেরিয়ে নিচতলায় গিয়ে দাঁড়ালাম। আমি বসা থেকে উঠে দাঁড়াতেই সাথী বলল, যা, তোকে কোরবানি করার জন্য ডাকছে। র্যাগিং করেছিস না, পাঠার মতো বলি দেবে তোকে এখন। আমি ফিসফিস করে বললাম, চুপ কর পেতনি, আমাকে আর ভয় দিস না। ওকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় যে ও একজন প্রফেসর? দেখে মনে হয় আমাদেরই ক্লাসের স্টুডেন্ট। বয়স যেন দড়ি বেঁধে রেখেছে। আবার স্টুডেন্টদের মতো জিন্স টি শার্ট পরে কলেজে এসেছে। কেন রে? জিন্স টি শার্ট পরে না এসে প্রফেসরদের মতো শার্ট প্যান্ট পরে ইন করে আসতে পারেনি? তাহলে তো আর আমি র্যাগিং করার মতো ভুলটা করতাম না। এই, তোরা আমার জন্য দোয়া কর, বেঁচে থাকলে দেখা হবে। আল্লাহ হাফেজ। কথাগুলো সাথীকে বলেই ভয়ে ভয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামছি। নিচতলায় আসতেই স্যার আমার হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে এনে দরজা লক করে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে আমার দিকে তাকিয়ে বলল, আগামীকাল থেকে তোমাকে যদি কাউকে কোনো র্যাগিং করতে দেখি বা র্যাগিং করছো এটা যদি আমি শুনি, পরিণাম কিন্তু খুব খারাপ আছে। হবু শ্বশুর প্রিন্সিপালের পাওয়ার দেখিয়ে স্টুডেন্টদেরকে র্যাগিং করো, তাই না? উফ, হাতে ব্যথা পাচ্ছি, হাত ছাড়ুন। এখন আপনি করে সম্মান দিয়ে কথা বলা হচ্ছে? আর ঘন্টাখানিক আগে আমার সাথে তুই তুকারি করে কথা বললে স্টুডেন্টদের সাথেও এমন দুর্ব্যবহার করো, রাইট? আর করব না, প্লিজ হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আর এসব কি পরেছ? টপস, জিন্স, এসব ড্রেস পরা বাদ দিতে হবে। আমার জিনিসগুলো শুধু আমিই দেখব, সো আমার জিনিস সুন্দর করে ঢেকে রাখবে, অন্য কারো যেন দৃষ্টিতে না পড়ে। করব, কিন্তু আপনার তো আগামী সপ্তাহে আসার কথা ছিল। গতকালই চলে এলেন যে, আর আপনার আসার কথাটা আঙ্কেল তো আমাকে জানালো না। আমি নিষেধ করেছিলাম তাই জানাইনি। আব্বু আমাকে অনেক আগেই বলেছিল তোমার এই বাদরামির কথা, তাই তুমি কিভাবে র্যাগিং করো সেটা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। আর আমার কি কপাল দেখো, তোমার র্যাগিংয়ের শিকার আমিও হলাম। উফ, হাতে ব্যথা পাচ্ছি।
প্লিজ হাত ছাড়ুন। একটা কিস দাও, তারপর ছাড়বো। কিস কেন দিব? এখনো বিয়ে হয়নি, আমি আপনার বউ না। আগামী সপ্তাহে তো বিয়ে হবে, প্লিজ একটা কিস করো। আমি মেঘরাজের ঠোঁটে আলতো করে একটা কিস করলাম। নুসরাত কিস করে ঠোঁট সরিয়ে নিতেই আমি নুসরাতের গাল চেপে ধরে নুসরাতের ঠোঁটে আবারও ঠোঁট ডুবিয়ে দিলাম। সিটিতে নতুন অ্যাডমিট হয়েছি, আজই আমার ফার্স্ট ক্লাস। ঘুম থেকে উঠতে লেট হওয়ায় ভার্সিটিতে আসতেও লেট হয়েছে। তাড়াতাড়ি হন্ততন্ত হয়ে ভার্সিটির গেটে প্রবেশ করে ক্লাসের দিকে যাচ্ছি। হঠাৎ শুনতে পেলাম কেউ বলল, এই মেয়ে, এদিকে আসো। আমি পিছনে একবার তাকিয়েই কাউকে দেখতে না পেয়ে আবারও হাঁটা শুরু করলাম। আবারও শুনতে পেলাম কেউ বলল, এই হোয়াইট চুড়িদার, তোমাকেই বলছি, পিছনে না তাকিয়ে ডানে তাকাও। কথাটা শুনে আমি আমার ডান সাইডে তাকাতেই দেখলাম বাইকের উপরে একটা ছেলে বসে আছে, বেশ হ্যান্ডসাম, সুদর্শন দেখতে, আর তার পাশেই আছে আরও 4-5 জন। আমি ছেলেটার দিকে তাকাতে সে আমাকে আঙ্গুলের ইশারায় ডাকলো। দেখেই মনে হচ্ছে ভার্সিটির সিনিয়র স্টুডেন্ট। এক দেখাতেই ছেলেটার উপর ক্রাশ খেলাম। আমি ধীর পায়ে তার কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম, ভাইয়া, ডাকলেন কেন? ছেলেটা তার চোখের থেকে সানগ্লাসটা অর্ধ মাথায় তুলে আমার দিকে তাকিয়ে বলল, ভার্সিটিতে নতুন মনে হচ্ছে। ইন্টার ফার্স্ট ইয়ার। নাম কি? আমার কথা শুনে মেয়েটা তার চোয়ালের উপরে ছড়িয়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে বলল, আমার নাম চয়নিকা। এত বড় ট্রেনের মতো লং নেম কে রেখেছে? আমার দাদিমা। তোমার দাদিমার নাম কি? দাদিমার নাম কেন জানতে চাইছেন? তোমার দাদিমাকে আমার গার্লফ্রেন্ড বানাবো তাই। 75 বয়সী বুড়িকে গার্লফ্রেন্ড না বানিয়ে বুড়ির নাতনিকে গার্লফ্রেন্ড বানালেই তো পারেন। কথাটা বলে আমি ঠোঁট টিপে হাসলাম। প্রপোজ করো। মানে? কি হলো, প্রপোজ করো। আমি আয়াসের কাছে এগিয়ে গিয়ে ওর ঠোঁটের ওপরে একটা চুমু দিয়ে বললাম, ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। আজকের পর থেকে তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না, আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবে না। তুমি শুধুই এই চয়নিকার, কথাটা যেন মনে থাকে। আর যদি ভুলে যাও তাহলে তোমাকে বাংলা তুলাই দিতে দিতে পাবনা মেন্টালে নিয়ে যাব ট্রিটমেন্ট করতে। কথাটা বলেই আমি আমার ক্লাসের উদ্দেশ্যে চলে গেলাম। আর আমি গরুর মতো মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে আছি আর ভাবছি, মেয়েটা কি বলে গেল আমাকে? এত সাহস, আমাকে চুমু দিয়ে আবার ওয়ার্নিং দিল। হায় রে আল্লাহ, র্যাগিং করতে গিয়ে তো দেখছি নিজেই ফেসে গেলাম।